আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নে প্ল্যাটফর্ম এইচএসসি সুপার স্পেশাল রিভিশন এবং টার্গেট ব্যাচে আজকে আমরা রসায়ন দ্বিতীয় পত্রের পরিমাণগত রসায়নের একটা স্পেশাল টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে জারণ বিজারণ এবং জারণ বিজারণ সমতা করার মাধ্যমে কিছু সৃজনশীল প্র্যাকটিস। তো আমাদের এই জারণ বিজারণ সমতাকরণটা খুবই ইম্পর্টেন্ট। তো আমাদের জারণ বিজারণ সমতা করার জন্য কিছু স্পেসিফিক আমাদের নিয়ম শিখতে হবে, বেসিক নিয়ম আমাকে জানতে হবে। তো জারণ বিজারণের আমরা বেসিক নিয়ম শেখার জন্য আমরা প্রথমে একটু রাফে কিছু জিনিস শিখি। আমরা সবাই জানবো জিনিসটা 9-10-এও শিখে আসছিলাম। সেটা কি ছিল যে ইলেকট্রন ছাড়ন মানে জারণ। তোমরা কিন্তু জানো যে ইলেকট্রন ছাড়ন মানেই হচ্ছে গিয়ে জারণ। ইলেকট্রন ছাড়ন মানে হচ্ছে জারণ। মুখস্থ আছে না তোমাদের? তোমরা কি জানো বিষয়টা? ইলেকট্রন ছেড়ে দেওয়া মানে ইলেকট্রন ত্যাগ করা মানে জারণ। যেই বিষয় বা যেই পদার্থটা বা যেই পরমাণুটা ইলেকট্রন ছেড়ে দিবে সেটা হবে জারণ। আর ইলেকট্রন গ্রহণ মানে বিজারণ। এটা আমাকে জানাইও যে তোমরা এই বিষয়গুলো জানো কিনা। জি স্যার জানি। ওকে, আচ্ছা, যে ইলেকট্রন গ্রহণ করবে তার বিজারণ ঘটবে। আচ্ছা, তো আমরা এখন আমাদের মেন ক্লাসে আসি। এই জারণ বিজারণ করার জন্য আমাদের কিছু মূলক শিখতে হবে, যেগুলো আমাদের দর্শক আয়ন হিসেবে কাজ করে। তো দর্শক আয়ন কি? যে আয়নগুলো আমাদের একটা যৌগের মধ্যে থাকে এবং সেই যৌগের আমাদের উজ্জ থাকে, মানে সেই আয়নটা যৌগের মধ্যে প্রাথমিক অবস্থায় আমরা তুলে ধরি না, পরবর্তীতে যখন আমরা লাস্টে ফিনিশিং দিই সেটা আমরা ইনক্লুড করি। তো আমরা দেখব কিছু আমাদের দর্শক আয়ন থাকবে। তো এছাড়া আমরা শিখব যে আমাদের এই জায়গার মধ্যে ইলেকট্রনের আদান প্রদান হবে। তো ইলেকট্রনের আদান প্রদান হলে সেক্ষেত্রে আমাদের ইলেকট্রনের আদান প্রদান হলে সেক্ষেত্রে আমাদের পানি উৎপন্ন হবে এবং ইলেকট্রন করার জন্য, সমতা করার জন্য আমাকে কি করতে হবে? ওই ডানে বামে ইলেকট্রন ম্যাচিং করার জন্য তোমার বিভিন্ন সংখ্যা দিয়ে গুণ করে সমতা করতে হবে। তো এগুলো আমরা আস্তে আস্তে ইনশাল্লাহ দেখব। তো এখন আমরা প্রথমেই একটা উদাহরণ নিয়ে আসি বা একটা এক্সাম্পল নিয়ে আসি, যে এক্সাম্পলের মাধ্যমে আস্তে আস্তে আমরা ইনশাল্লাহ বুঝতে পারবো কী কী ঘটতেছে। তো আমি সরাসরি প্রশ্ন নিলেই তোমরা ইজিলি বুঝতে পারবে। আমি জাস্ট প্রথমেই বললাম যে ইলেকট্রন ছেড়ে দেওয়া মানে জারণ আর গ্রহণ করা মানে বিজারণ, আর বাকি যে নোট অংশ সেটা আমরা আস্তে আস্তে দেখবো ইনশাল্লাহ। তো ওয়েট করো, আমরা একটা সিম্পল প্রশ্ন নিয়ে আমরা শুরু করি আমাদের আজকের জারণ বিজারণের প্রথম ক্লাস। এটা হচ্ছে আমাদের যশোর বোর্ড 2022 সালে আসা একটা প্রশ্ন, খেয়াল রাখো। তো এই প্রশ্নের মধ্যে যে গহনং আছে সেই গহনংটাই আমাদের গহনং না গণং, এই গণংটাই হচ্ছে আমাদের জারণ বিজারণ সংক্রান্ত অঙ্ক। তো বলছে এখানে 1 নং ও 2 নং দ্রবণের মিশ্রণে সংঘটিত বিক্রিয়ার সমতাকৃত সমীকরণটি লিখো। এই যে আমার 1 নং দ্রবণ আছে, এই দ্রবণটা হচ্ছে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট KMnO4, এটাকে বলা হয় পটাশিয়াম পার ম্যাঙ্গানেট। আর 2 নম্বর হচ্ছে আয়রন প্লাস H2SO4, মানে আয়রনের একটা যৌগ থাকবে, সেই যৌগটা আমার সালফিউরিক অ্যাসিডের সাথে যুক্ত থাকবে। তো আমি আবার বলতেছি, প্রথম দ্রবণে আছে শুধু পটাশিয়াম পার ম্যাঙ্গানেট KMnO4, আর দ্বিতীয় দ্রবণে আছে আয়রন প্লাস সালফিউরিক অ্যাসিড, এই দুইটার মিশ্রণ। তো এই দুইটা আমি একসাথে মিশ্রিত করব। তাহলে আমাদের 3 রকম, মানে এখানে 3টা যৌগ কাজ করতেছে। একটা হচ্ছে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, একটা হচ্ছে আয়রন, আর একটা হচ্ছে কি H2SO4। এই 3টা যৌগ যদি বিক্রিয়া করে তাহলে আমাদের কিভাবে জারণ বিজারণ বিক্রিয়া ঘটবে এবং তার সমতাকৃত রূপটা কি, মানে আমাদের সমতাও করতে হবে।
তো এই বিষয়টা আসলে কীভাবে ঘটে বা কীভাবে ঘটে এটা আমাদের হাতে কলমে আজকে দেখাবো আর শিখাবো ইনশাল্লাহ। তো এই হচ্ছে বিষয়টা। আমাদের ম্যাক্সিমাম প্রশ্ন এরকমভাবেই থাকে যে আমাদের পাত্রগুলো মিশানোর ফলে যে যৌগগুলো বিক্রিয়া ঘটবে বা বিক্রিয়া করাবে, বিক্রিয়ার পর আমাদের সমতাকৃত যে রূপটা সেই রূপটাকে আমাদের লিখিতে হবে। তো দেখো তো সবাই মোটামুটি প্রশ্নটা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানো। এটা কথা বলো। জাস্ট প্রশ্নটা বুঝতে পারলেই হবে। আমরা এখন যাব একটু পরে আমাদের ক্যালকুলেশন এবং আমরা নোট টোট দেখব। হ্যাঁ, তো ইলেকট্রন ছাড়ন মানে যেমন আমরা বুঝতে পারছি। তো এখন ম্যানুয়ালি আমাদের যে কাজটা করতে হবে, আমরা 2 নং দ্রবণ যেটা আছে সেই দ্রবণ থেকে একটা জিনিস আমরা চিন্তা করি। এখানে আমাদের আয়রনটাকে সালফিউরিক অ্যাসিডের সাথে ডুবানো হচ্ছে। তো এইখানে একটা বেসিক নিয়ম তোমাকে শিখতে হবে, মনে রাখবা। এটা শুধু আয়রনের ক্ষেত্রেই ঘটবে, আয়রন যোগের ক্ষেত্রে। আয়রনকে যদি তুমি প্রথমবার সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করো, খেয়াল রাখবা কথাটা, আয়রন যে যৌগটা আছে সেই আয়রন যৌগটাকে যদি তুমি প্রথমবার, সরি আমি লিখবো সালফিউরিক অ্যাসিড H2SO4, H2SO4, খেয়াল রাখো যেটা বলতেছিলাম, আয়রন যৌগকে যদি তুমি সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করো, সবাই কি শুনতেছো আমার কথা? আয়রন যৌগটাকে যদি প্রথমবার সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করো তাহলে সেক্ষেত্রে আমাদের তৈরি হবে আয়রন সালফেট যৌগ। আয়রন সালফেট মানে হচ্ছে গিয়ে FeSO4, খেয়াল রাখবা। তখন তৈরি হবে কি FeSO4, এই যৌগ তৈরি হবে আয়রন সালফেট। আয়রনকে যদি H2SO4 এ যুক্ত করি তাহলে আমাদের আয়রনটা H এর সাথে প্রতিস্থাপন করে আয়রন সালফেট তৈরি করবে। তো আমার কথাটা বুঝতে পারছো কিন্তু আমাকে জানাও। আয়রন যদি প্রথমবার সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে তাহলে কি হবে? আয়রন সালফেট হবে, FeSO4 হবে। ক্লাসে বাকিরা যারা আছো আমাকে জানাও, নৌশিন আর হচ্ছে সুমায়ানি, তোমরা একটু আমাকে জানাও যে বুঝতে পারতেছো কিনা। আচ্ছা, এবার দ্বিতীয়ত সেই আয়রন সালফেটটাকে আবার যদি তুমি H2SO4 এর সাথে বিক্রিয়া করো তাহলে কি ঘটবে খেয়াল রাখবা। এই সিস্টেমটা প্রতিটা অঙ্কেই সেম। হ্যাঁ, এই সিস্টেমটা হচ্ছে প্রতিটাই অঙ্কে সেম হবে। FeSO4, এই যে আমাদের যেই যৌগটা আছে খেয়াল রাখবা, এই FeSO4 যে যৌগটা সেই যৌগটা যদি আমি আবার সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করি H2SO4, খেয়াল রাখো H2SO4 সেকেন্ড বার কি। তো আমি যদি এই আয়রন সালফেট যৌগটাকে সালফিউরিক অ্যাসিডের সাথে আবার বিক্রিয়া করি তাহলে আমাদের Fe2SO4 এই যৌগ তৈরি হবে। মনে রাখবে, এটা মুখস্থ করবা। Fe2 এবং ব্র্যাকেটে হবে SO4, এটা উৎপন্ন হবে। এটা মুখস্থ করবা। আয়রনকে প্রথমবার সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে আয়রন সালফেট তৈরি হয়। সেই আয়রন সালফেটকে আবার সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে Fe2SO4 যৌগ তৈরি হয়। এটা আমার বেসিক নিয়ম। তো এটা আমাকে জানায়ও যে কথাটা বুঝতে পারছো কিনা, এটা আমাদের বেসিক নিয়ম মনে রাখতে হবে। আচ্ছা, তো এটা মনে রেখে কাজ করতে হবে। আমরা যখন বিক্রিয়া লিখবো তখন আমরা দেখব। আচ্ছা, তো এরপরে আমাদের মনে রাখতে হবে দর্শকায়নের বিষয়টা। তো আমরা মনে রাখবো কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে আমাদের পটাশিয়াম আর সালফেট
এগুলো আমাদের দর্শক আয়ন হিসেবে কাজ করবে। পটাশিয়াম আয়ন আর হচ্ছে সালফেট আয়ন, এগুলো আমাদের কী হিসেবে কাজ করবে? দর্শক আয়ন হিসেবে কাজ করবে। মনে রাখবে এগুলো হচ্ছে দর্শক আয়ন, এগুলো এক একটা আমাদের দর্শক আয়ন হিসেবে থাকবে। এই দর্শক আয়নগুলো আমাদের যৌগের মধ্যে পুরোপুরি লেখা থাকবে না, এগুলো উজ্জ্বল থাকবে। পরে যখন আমরা বিক্রিয়া শেষ করব তখন এগুলো আমি জোড়া লাগিয়ে দিব, বা এগুলো কেমনে কাজ করবে আমরা পরে দেখাবো। মনে রাখবা আর পটাশিয়াম হচ্ছে কি আর সালফেট এইগুলো দর্শক আয়ন হিসেবে থাকবে। তো চলো আমরা এখন মেনলি অঙ্ক শুরু করি, বিক্রিয়া দেখি, তারপর কি হবে না হবে আমরা ইয়ে করবো। আরেকটা জিনিস বাকি আছে আমাদের এখানে, এই যে FeSO4 এই যে যৌগটা আছে, এই যৌগটার অপর নাম হচ্ছে Fe2+। মনে রাখবে কথাটা, এটা তো সবাই জানো যে কোন একটা যৌগের সাথে যদি সালফেট থাকে তাহলে সালফেটটাকে যদি আমি তুলে লিখতে চাই তাহলে সেই যৌগটার উপরে 2+ লিখে দিতে হয়। তোমাদের কি এটা মনে আছে বা বুঝতে পারো কিনা আমাকে জানাও। Fe সালফেট আর Fe2+, এটা সেম নিয়ম, মনে রাখবা। Fe সালফেট আর Fe2+, এটা হচ্ছে কি একই জিনিস। আচ্ছা, তো এখন আমরা যাচ্ছি আমাদের পরবর্তী অংশে। আমরা এখন বই থেকে সমাধান থেকে আমরা দেখব আমাদের এখানে কীভাবে কী করা হচ্ছে। তো চলো আমরা শুরু করি। তো এখানে কি কি লেখা আছে আমরা দেখি, আমি বুঝা দিব, তোমরা জাস্ট বুঝতে পারবা, যদি না বুঝে আমাকে জানাও তাহলেই হবে। তো আমরা লিখতেছি যে উদ্দীপকের দ্রবণ 1 হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং দ্রবণ 2 হলো আয়রন আর H2SO4 এর মিশ্রণ। তো আমরা প্রথমে আয়রন যৌগটাকে H2SO4 এর সাথে বিক্রিয়া করব। তো আয়রনটাকে H2SO4 এর সাথে যদি বিক্রিয়া করি তাহলে কি হবে? আয়রন সালফেট তৈরি হবে। আর ওই যে আমার আয়রনটা যেহেতু H2 কে প্রতিস্থাপন করছে তাহলে H2 আলাদা হয়ে থাকবে, মানে H2 গ্যাস হয়ে থাকবে আর কি। আয়রনটা H2 এর জায়গায় প্রতিস্থাপিত হয়ে বসে গেল আর H2টা আলাদা হয়ে রইল। তো দেখো তো লাইনটা বুঝতে পারলা কিনা সবাই? বুঝতে পারছি। আচ্ছা, এরপরে আমরা লিখব আমাদের যে এই FeSO4 এই আয়নটা মানে এই যৌগটা পাইলাম, সেই যৌগটাকে এখন আমরা ফাইনালি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে করব মাধ্যমে। অম্লীয় মাধ্যম বলতে বোঝায় এই যে সালফ্রিক অ্যাসিড মাধ্যম। মুখস্থ করবা একটা জিনিস, জারণ বিজারণের সময় আমাদের অম্লীয় মাধ্যমটা ইউজ করা হয় বেশি, মানে H2SO4 যেটা আছে সেটা ইউজ করা হয় বেশি। তো আমরা লিখব যে আমাদের প্রাপ্ত FeSO4 মানে আয়রন সালফেট এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট এইগুলাকে আমরা কি করব? H2SO4 এর সাথে বিক্রিয়া দেখাবো। তো আমরা লিখতেছি যে আমাদের আয়রন সালফেট ও পটাশিয়াম পারম্যাঙ্গানেটের এর অম্লীয় মাধ্যমে টাইট্রেশন জারণ বিজারণ বিক্রিয়া আয়ন ইলেকট্রন সমতা পদ্ধতিতে নিচে দেখানো হলো। তো প্রথমে আমরা আয়রন সালফেট নিব আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিব, তার মধ্যে আমরা কি করব? সালফ্রিক অ্যাসিড যুক্ত করব। আমি একটু বাম পাশটা দেখাচ্ছি, পরে আমি ভেঙে ভেঙে বাকি আর দেখাবো। দেখো, তো প্রথমে আমরা কী করব? প্রথমে আমরা লিখব যে পটাশিয়াম যে আমাদের আয়রন সালফেট আর হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তো এটার সাথে আমরা সালফ্রিক অ্যাসিড যুক্ত করতেছি H2SO4। তো H2SO4 যুক্ত করার পরে কি হবে না হবে আমরা আস্তে আস্তে দেখবো ইনশাল্লাহ। তো এটা আমি একটু হাতে কলমই করা দিই, তাহলে তোমাদের বুঝতে আরও ইজি হবে। কীভাবে কী যৌগ তৈরি হয় না হয় এটা আমরা ইনশাল্লাহ দেখবো আস্তে আস্তে। এটা আমাদের একটু মুখস্থ রাখতে হবে কিছু বিষয়, তাহলে আমরা ইজিলি বুঝবো। আমরা প্রথমেই আয়রন সালফেট পাইলাম, তারপর সেটাকে আবার পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া করতেছি, তবে এখানে অম্লীয় মাধ্যম থাকবে, অর্থাৎ এখানে আবার সালফ্রিক অ্যাসিড যুক্ত হবে। তারপর আমরা ম্যানুয়ালি বিক্রিয়া করবো, কেমনে কেমনে তৈরি হবে বিক্রিয়া আমি দেখব। তো আমাকে একটু জানাইও কথাটা বুঝতে পারলা কিনা, কথা বলে একটু। বাকিরা চুপচাপ কেন, কথা বললে ভালো হইতো। আচ্ছা, তো আমি চলো আমরা শুরু করি আমাদের এখন মেইন আলোচনা, অর্থাৎ বিক্রিয়া কীভাবে লিখতে হবে। তো প্রথম যৌগ থেকে আমরা আয়রন সালফেট পাচ্ছিলাম, এটা আমরা তুলে নিয়ে আসি। এখন আমরা মেইনলি বিক্রিয়া শিখতেছি।
প্রথম যে যৌগ ছিল সেই যৌগে ছিল আমাদের আয়রন সালফেট FeSO4। প্রথম যৌগে ছিল আয়রন সালফেট FeSO4 প্লাস পরবর্তী যৌগ কি ছিল? পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 তো এর পরবর্তী আমাদের কি হবে বলো তো? মনে নাই? আয়রন সালফেট আর হচ্ছে আমাদের পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তো এগুলোর সাথে আমরা বিক্রিয়া করব কি? এগুলোর সাথে আমরা বিক্রিয়া করব অম্লীয় মাধ্যম, অর্থাৎ এখানে আমরা H2SO4 দিব। অর্থাৎ আমরা এই জায়গার মধ্যে কি যুক্ত করব? H2SO4। তো নিলাম, আমরা এখানে H2SO4 যুক্ত করলাম। খেয়াল রাখো, আমরা এখন যুক্ত করতেছি H2SO4। এরপরে আমার বিক্রিয়াটা কি হবে আমরা একটু পর দেখব। তো এটা আমাকে জানাও যে এতটুকু অংশ ভালো করে বুঝতে পারলা কিনা। প্রথমে হচ্ছে আয়রন সালফেট, তারপর হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আর এগুলোকে কি করতেছি আমরা অম্লীয় মাধ্যমে বিক্রিয়া করতেছি, অর্থাৎ H2SO4 দিয়ে বিক্রিয়াটা ঘটাচ্ছি। বাকিরা বুঝতে পারছো যা বললাম? তো এখন আমরা ম্যানুয়ালি কাজ করি। আমাদের মনে রাখতে হবে যে এই যৌগটা, এই বিক্রিয়ার মধ্যে আমি সালফুরিক অ্যাসিডের সাথে বিক্রিয়াটা করতেছি। আয়রন সালফেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এগুলো কি করতেছি? সালফুরিক অ্যাসিডের সাথে বিক্রিয়াটা ঘটাচ্ছি। তো এই জন্য আমাদেরকে বিক্রিয়াটার ধরনটা মনে রাখতে হবে এরকম যে আমাদের এখানে প্রথমে আয়রন H2SO4 এর এই সালফেটের সাথে যুক্ত হবে। তো আমি বলছিলাম যে আয়রন সালফেট যদি H2SO4 এর সাথে যুক্ত হয় তাহলে কি তৈরি হয় জানি? Fe2SO4 3। তো আমি একটু নিচে লিখতেছি বিষয়টা। যখন এই আয়রন সালফেট যৌগের আয়রনটা এটার সাথে যুক্ত হবে, অম্লীয় মাধ্যমে যুক্ত হবে, তখন আয়রন থেকে মানে আয়রন সালফেট থেকে আয়রন Fe2SO4 3 হয়ে যাবে। তো লিখতেছি Fe2 ব্র্যাকেটে SO4 3 এরকম হয়ে যাবে। দেখো বুঝতে পারলা কিনা? প্রথমবার যখন ছিল তারপর FeSO4 হয়েছে, তারপর FeSO4 সাথে বিক্রিয়া FeSO4 3 হইল, মুখস্থ। প্লাস এরপর কি হবে মনে রাখবা, প্রতিটা প্লাস আয়ন সালফেটের সাথে যুক্ত হবে। এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মধ্যে দুইটা আয়ন আছে প্লাস, একটা হচ্ছে পটাশিয়াম প্লাস আর একটা হচ্ছে কি Mn প্লাস। অবশ্য Mn হয় 2 প্লাস হয়। তো একটু দেখো জিনিসটা খেয়াল করতে পারো কিংবা মনে পড়ে কিনা। পটাশিয়ামও প্লাস হয়, ম্যাঙ্গানিজও প্লাস হয়, কিন্তু অক্সিজেনটা মাইনাস হয়। দেখো তো মনে পড়ে তোমাদের? পটাশিয়ামও প্লাস হয়, Mnটাও প্লাস হয়, তবে আমাদের 2 প্লাস হয়। দেখো তো এতটুকু বুঝতে পারলা কিনা? আচ্ছা, তো আমাদের এখন কি হবে এক্ষেত্রে? তো আমাদের এক্ষেত্রে যেটা হবে, এই পটাশিয়ামটা সালফেটের সাথে বিক্রিয়া করবে, তাহলে আমাদের পটাশিয়াম সালফেট হবে। তবে পটাশিয়ামের তো হচ্ছে জন্য হচ্ছে তো আমার 1, তাহলে সালফেটের সাথে চলে যাবে, আর অপরদিকে সালফেটের যোজনী 2 সেটা চলে যাবে কি পটাশিয়ামের কাছে। তাহলে এরকম হবে K2SO4। প্রথমে আয়রনের সাথে বিক্রিয়া হলো এটা, তাহলে এরকম হইল। আর পটাশিয়ামের এই কে এর সাথে এটা যুক্ত হয়ে K2SO4 হইল, এবং পরবর্তীতে আবার ম্যাগনেসিয়াম আছে,
ম্যাগনেসিয়ামের সাথে যখন সালফেট যুক্ত হবে তখন ম্যাগনেসিয়াম সালফেট তৈরি হবে, ম্যাগনেসিয়াম 2 আর সালফেট 2, সেক্ষেত্রে আমাদের শুধু MnSO4ই হবে। এই হচ্ছে নিয়ম। প্রতিটা প্লাসের সাথে আমাদের সালফেটের মূলকটা যুক্ত হবে। আয়রন প্লাস ছিল, তো সেক্ষেত্রে আয়রনের সাথে যুক্ত হয়েছে। পটাশিয়াম প্লাস ছিল, পটাশিয়ামের সাথে যুক্ত হয়েছে। ম্যাগনেসিয়ামও প্লাস ছিল, এই জন্য ম্যাগনেসিয়ামের সাথেও যুক্ত হয়েছে। এটাই হচ্ছে নিয়ম। তো দেখো তো কথাটা বুঝতে পারলা কিনা, এতটুকু এটা আমাকে জানাইও। নৌশিন আর হচ্ছে এই ভাব, বুঝতে পারছো? অক্সিজেন তো মাইনাস, পজিটিভ যুক্ত হয়, নেগেটিভ না। সালফেট তো হচ্ছে নেগেটিভ, নেগেটিভের সাথে পজিটিভ যুক্ত হয়, তো এর জন্য আমরা কি পজিটিভটাই নিচ্ছি। আচ্ছা, এবার তো আমাদের লাস্ট অফ অল পানি তৈরি হবে এই জায়গায়, H2O। মনে রাখবা আমাদের এখানে এই বিক্রিয়ার মধ্যে হাইড্রোজেন অক্সিজেন যুক্ত থাকাতে লাস্ট অফ অল আমাদের কি তৈরি হলো, পানি তৈরি হলো। তো এই হচ্ছে আমাদের মোটামুটি প্রাথমিক অংশের ধারণা, আমরা বিক্রিয়াটা করে ফেললাম। তো এই বিক্রিয়ার মধ্যে কেউ ইলেকট্রন গ্রহণ করছে, কেউ ইলেকট্রন বর্জন করছে, কেউ জারণ কেউ বিজারণ হয়েছে। তারপরে সেই জারণ বিজারণের মধ্যে ইলেকট্রন আদান প্রদান হয়েছে। তো এরপর আবার ইলেকট্রন আদান প্রদান হওয়ার পরে ইলেকট্রনের সংখ্যাকে আবার একটা সংখ্যা দিয়ে গুণ করে সমতা বানাইতে হবে, তারপরে হাবিজাবি করলেই হয়ে যাবে। এটা হচ্ছে মেন বিক্রিয়া। এখন মেন বিক্রিয়া থেকে বুঝতে হবে যে কোন জায়গা থেকে ইলেকট্রন গ্রহণ করা হয়েছে আর কোন জায়গায় ইলেকট্রন ত্যাগ করা হয়েছে। কথা কি বুঝছো? মানে জারণ বিজারণটা কোন জায়গায় ঘুরছে এটা আমাকে বুঝতে হবে। জি স্যার। তো আমরা একটু লক্ষ্য রাখবো, আমরা একটু খেয়াল করি, তাহলে বুঝবো যে কীভাবে কী হয়েছে। এখানে বাম পাশে বিক্রিয়ার বাম পাশে এটা, বিক্রিয়ার ডান পাশে হচ্ছে এইটা। তো বিক্রিয়ার বাম পাশে আয়রন সালফেটের পরিবর্তে লিখতে পারি Fe2+, মানে মনে মনে আর কি। তো আমাদের বিক্রিয়ার বাম পাশে আয়রন যেটা, সেটা ছিল Fe2+ আকারে, Fe2+ আকারে ছিল। তো বিক্রিয়ার ডান পাশে কি হলো আমরা দেখি। বিক্রিয়ার ডান পাশে কিন্তু আমাদের এখানে Fe3+ হবে। খেয়াল রাখবা কথাটা কি বলতেছি। বিক্রিয়ার ডান পাশে আমাদের কি হবে, আয়রনটা 3+ হবে, কারণ এই যে এখানে আয়রনের যোজন হচ্ছে 3, সেটা সালফেটে গেছে, তাহলে হইল আয়রন 3+। দেখো বুঝছো কিনা, যোজন নিয়ে আদান প্রদান করে লিখতে হয় যোজন সংখ্যা। জি স্যার। এটা বুঝতে পারছো? আচ্ছা, তো এইটা হচ্ছে আমার নিয়ম। আমার যোজনেই কি হলো, চেঞ্জ হয়ে গেল বা আদান প্রদান করে লিখলাম আমরা। আচ্ছা, এরপরে তো এটার মধ্যে দেখো তো, ইলেকট্রনকে গ্রহণ করলে প্লাস আয়ন বাড়ে নাকি বর্জন করলে প্লাস আয়নটা বাড়ে? ত্যাগ করলে প্লাস আয়ন বাড়ে। আগে ছিল 2+, এখন হচ্ছে 3+। তাহলে কেমনে হইল, গ্রহণ করলে না বর্জন করলে হইল? আয়রন 2+ থেকে আয়রন 3+ হয়। হ্যাঁ, ভেরি গুড। ত্যাগ করলেই পজিটিভ আয়ন বৃদ্ধি পায়, ভেরি গুড। তার মানে এখানে আয়রনের কি ঘটছে, ত্যাগ করলে কি হয়, ইলেকট্রন ছাড়লেই জারণ, তার মানে এখানে আয়রনের জারণ ঘটেছে। বুঝতে পারছো সবাই, এখানে আয়রনের কি ঘটছে, জারণ ঘটেছে। এবার বুঝতে পারছো? আচ্ছা, তো আমরা বুঝতে পারলাম এভাবে আমাদের কোনটা জারণ ঘটে, কোনটা কি ঘটে, বিজারণ ঘটে। আচ্ছা, তো এখন আমরা যাচ্ছি আমাদের পরবর্তী অংশে। তো পরবর্তী অংশটা কি, আমরা চিন্তা করি যে আমাদের এখানে এরপরে কি কি আছে। এখানে এখানে আমাদের পটাশিয়াম ছিল এখানে আমাদের। এরপর হচ্ছে পটাশিয়ামের আমাদের 1ই হয়, মানে যোজন সংখ্যা 1ই হয়। তো আমি দেখি যে ম্যাগনেসিয়ামেরটা কি ঘটছে।
ম্যাগনেশিয়ামটা দেখো এখানে পটাশিয়ামে কিন্তু মনে করো যে যোজনী একই আছে, কারণ এখানে পটাশিয়াম যোজনীটা সালফেটে গেছে, সালফেটটাই পটাশিয়ামে আসছে, বুঝছো? এই জন্য K2 হয়েছে। পটাশিয়ামেরটা গেছে কোথায়? সালফেটে, আর সালফেটটাই আসছে কি পটাশিয়াম, এই জন্য K2 হয়েছে। তার মানে পটাশিয়ামের যোজনী এখানে ঠিক আছে, একই আছে। কথা বুঝছো? কথা বইলো। তাহলে এবার দেখি ম্যাগনেশিয়াম। তো এখানে এই জায়গার মধ্যে মানে এই যৌগটার মধ্যে আমার ম্যাগনেশিয়াম কেমন অবস্থায় ছিল? আমাদের ম্যাগনেশিয়াম 2+ হয়, ম্যাগনেশিয়ামটা কি হয় 2+ হয়, কিন্তু এই যৌগের মধ্যে আমার MnO4, তো খেয়াল রাখবা MnO4 আর হচ্ছে গিয়ে পটাশিয়াম। তোমরা কি বুঝতেছো যেটা বললাম? MnO4 আর হচ্ছে কি পটাশিয়াম। একটু কথা বইলো। একটু আমাকে জানাও, শুনতেছো কিনা দেখতেছো কিনা আমাকে জানাও একটু। শোনা যায় না আমার কথা? এখন শুনতে পাচ্ছি। আচ্ছা নৌসিন কথা বলো তো এবার, এখন শুনতে পাচ্ছ কিনা? তোমার কথা শুনতে পাইনি। নৌসিন শুনতে পাচ্ছি না। জি স্যার। আচ্ছা, তো এখন এই পটাশিয়াম পার ম্যাঙ্গানেট থেকে যদি পটাশিয়াম আয়নটা চলে যায় তাহলে কিন্তু MnO4- আয়ন হবে। খেয়াল রাখবা, পটাশিয়াম আয়ন যদি চলে যায় তাহলে কি হবে? MnO4- আয়ন হবে। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি এরকমভাবে যে আমাদের MnO4 এটা কি হবে? মাইনাস হবে, মাইনাস আয়ন হবে। আচ্ছা, সেক্ষেত্রে আমরা এখানে কি বলতে পারি? যে এখানে আমরা বলতে পারি আমাদের এখানে Mn এখানে একটা ছিল, Mn ছিল আমাদের এখানে একটা, Mn এর চার্জ ছিল আমাদের এখানে, আমি এখান থেকে বলতেছি MnO4 যদি হয় তো সেক্ষেত্রে আমার হবে এখানে একটু এটা আমি দেখিনি, এখানে কে MnO4, তো Mn থেকে এখানে হচ্ছে Mn সালফেট, এখানে তো ইলেকট্রন গ্রহণ করবে, তো Mn-4 থেকে গ্রহণ করে Mn2+, এটা একটু এটা আমি দেখিনি। হ্যাঁ, এখানে হচ্ছে Mn2+, আর এখানে ছিল Mn, এটা তো গ্রহণ করলে হচ্ছে না। এটা তোমার যে ত্যাগ করছে বিধায় মাইনাস হয়েছে প্লাস। আচ্ছা, আমি দেখি Mn থেকে যদি Mn দুইটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে হবে Mn2-, কিন্তু এখানে হবে Mn2+। এখানে MnO4 থেকে যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে তোমাদের এখানে Mn সেখানে আমার কোনো জিনিসটা মিস্টেক লাগতেছে এখানে, তবে কোনো জায়গার আমি ভুল চিন্তা করতেছি, একটু চিন্তা করে দেখি। বাকি অংশটা মিলতেছে না তোমাদের। আয়রনটা মিলছে, আয়রন Fe2+ থেকে Fe3+ হয়েছে, কিন্তু Mnটা মিলতেছে, Mn তো এখানে 2+ হয়েছে কারণ Mn সালফেট ছিল। আমরা দেখিনি, একটু ওয়েট করো। আচ্ছা, আমি এটা তোমাকে এটাতে বুঝাই। হ্যাঁ, এটা এখন
এটাতে বোঝাতে সমস্যা হচ্ছে আমাকে। আমি সমাধান থেকে তোমাদের এটা বুঝিয়ে দিচ্ছি। তোমরা আপাতত এতটুকু বুঝতে পারবা যে আমাদের এখানে দুইটা যৌগের মধ্যে প্রথম যে যৌগটা আমরা পাইছি সালফেট, আয়রন সালফেট, এই আয়রন সালফেটের মধ্যে আমাদের কি হয়েছিল খেয়াল রাখো যে আয়রন থেকে আয়রন 2+ হয়েছিল, তার মানে এটা জারণ হয়েছিল। তার মানে আয়রন সালফেট যৌগটাই কি জারণ বিক্রিয়া হিসেবে কাজ করবে। আয়রন সালফেট জারণ বিক্রিয়া হিসেবে মানে বিজারক হবে আর কি। আমরা জানি যে জারণ ঘটে যার সে হয় বিজারক, আর বিজারণ ঘটে যার সে হয় জারক। ইলেকট্রন গ্রহণ করা মানে জারক, আর বর্জন করা মানে বিজারক। আর বিজারকের জারণ হয়, আর জারকের বিজারণ হয়। তোমাদের কি এটা মনে আছে কিনা আমাকে একটু জানাও। বিজারকের জারণ ঘটে, আমাকে একটু বললো। বিজারকের জারণ ঘটে আর জারকের বিজারণ ঘটে। আচ্ছা, তো এতটুকুই। তো এখন এই জন্য আমাদের এখানে ওই আয়রন সালফেট যেটা, সে আয়রন সালফেট যৌগটা হচ্ছে বিজারক, আর KMnO4 এটা হবে জারক। কারণ আমরা জানি আয়রন সালফেট যেটা ছিল সেটা থেকে আয়রন 2+ থেকে আয়রন 3+ হয়েছে, ইলেকট্রন ত্যাগ করছে, বিজারক হয়েছে, বিজারকটা জারণ ঘটছে। আর আমাদের যৌগ ছিল কি আরেকটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট যৌগ ছিল। তো এই যৌগটা কি হবে? অবশ্যই জারক হবে, কারণ যদি একটা বিজারক হয় অন্যটা অবশ্যই কী হবে? অবশ্যই জারক হবে। কথা কি বুঝছো এই ভাব? একটা যদি বিজারক হয় অবশ্যই অন্যটা কী হবে? জারক হবে। তো তারপরে আমাদের এই বিক্রিয়াটা জারণ অর্ধ বিক্রিয়া, বিজন অর্ধ বিক্রিয়া। তো এই লাইনটা লাস্টের লাইনটা বোঝাতে কি একটু সমস্যা হয়েছে, এটা আর কি মূলত প্রবলেম। আচ্ছা, একটা কথা বলি, আমার তো সময় প্রায় শেষের দিকে। আমার ওই 9:30 আজকে আমি বলছিলাম অন্য একটা ব্যাচ পড়াবো, তো প্রায় 4 মিনিটের মতো আছে। আর এই বিষয়টা আমি একটু আরও ভালো করে ক্লিয়ারলি তোমাদের আলাদা করে বোঝানোর চেষ্টা করবো। আজকে আর পারতেছি না, আমি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো। সময় না থাকার কারণে আমি বেশি। ওকে, বাকিটা আমি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ বুঝে দিব। আসসালামু আলাইকুম, আমরা এখানেই ছিলাম। আমরা এখন আমাদের কিছু বেসিক নিয়ম শিখব জারণ বিজারণের, তাহলে আমাদের এই ক্লাসের প্রশ্নটা সমাধান করতে অনেক ইজি হবে। তো প্রথমত আমরা একটু চিন্তা করব যে জারণ বিজারণের মধ্যে আমরা কিন্তু যে দর্শক আয়ন পড়েছিলাম, দর্শক আয়ন। তো আমাদের যখন এই জারণ বিজারণের মধ্যে দর্শক আয়ন থাকে, সেই দর্শক আয়নটাকে আমরা বাদ দিয়ে চিন্তা করব। তো গত ক্লাসে বলছিলাম দর্শক আয়নের মধ্যে আমাদের পটাশিয়াম থাকে আর সালফেট থাকে। মূলত আমরা এই দুটাকেই দর্শক আয়ন হিসাবে বিক্রিয়াগুলোতে দেখে থাকি, পটাশিয়াম আয়ন আর হচ্ছে সালফেট আয়ন, মানে পটাশিয়াম প্লাস আয়ন K+ আয়ন এবং হচ্ছে গিয়ে সালফেট 2- আয়ন। মনে আছে না কথাটা সবার? দর্শক আয়নটা মূলত আমাদের এই দুটাই পাওয়া যায়। হ্যাঁ, বুঝি নাই, কি বললা? এটা কি সবসময় একই থাকবে? আসলে এই মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার এই সালফেটটাই দর্শক আয়ন থাকে, পটাশিয়ামটাই থাকে। তবে কিছু কিছু বিক্রিয়ার চেঞ্জ হয়, সেগুলো কি কি চেঞ্জ হয়, কোনগুলো থাকে আমি দেখাবো। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি এগুলোই পাই, পটাশিয়াম পাই আর সালফেটটাই পাই দর্শক আয়ন, যেগুলো বাদ দিয়ে কাজ করতে হবে। কথা বুঝতে পারছো? আচ্ছা, আমরা গত ক্লাসে একটা যৌগ দেখেছিলাম, সেটা ছিল পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4, এটা আমরা পাইছিলাম। তো এই জায়গার মধ্যে কে হচ্ছে পটাশিয়াম, এটা বাদ দিলে, এটা তো আমার বাদ দিতে হবে, পটাশিয়ামটা প্লাস ছিল। মনে রাখবা যদি প্লাস আয়নটা চলে যায় তাহলে এই যোগে মাইনাস আয়ন তৈরি হয়। পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে যদি আমার পটাশিয়াম দর্শক আয়নটা আমি বাদ দিয়ে কাজ করতে যাই, তাহলে আমরা যেই আয়নটা পাবো সেটা হবে ম্যাঙ্গানেট আয়ন MnO4। তবে এটা হবে নেগেটিভ আয়ন। কেন? পটাশিয়াম চলে গেছে এই জন্য, পটাশিয়াম প্লাস ছিল, যখন প্লাস জিনিস চলে যায় মাইনাস জিনিস তৈরি হয়। তো আমরা দেখছিলাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট ছিল 2 নং পাত্রে, সেখান থেকে আমার সালফ্রিক অ্যাসিড বিক্রিয়া করতেছিল। তো পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে পটাশিয়ামটা চলে যাবে, পারম্যাঙ্গানেট আয়নটা বিক্রিয়া কাজ করবে, জারণ বিজারণ হিসাবে কাজ করবে। কথাটা বুঝতে পারছো কিনা আমাকে জানাও, মুখস্থ করতে হবে, দর্শক আয়ন বাদ দিয়ে কাজ করতে হবে।
যৌগগুলো থেকে। বুঝতে পারছো এতটুকু? স্যার কালকে তো বলছিলেন যে পারম্যাঙ্গানেট যে যৌগটা এটা তো প্লাস আয়ন আর অক্সিজেন মাইনাস আয়ন। বলি সরি, পার ম্যাঙ্গানেট পুরো আয়নটা প্লাস না, আমি হয়তোবা তোমাদের বলছিলাম, হয়তোবা একটু মিস্টেক হয়েছিল, আমি দেখাইতেছি। গত ক্লাসে বলছিলাম যে প্লাস হবে শুধু কে, আমি দেখাচ্ছি, আমি দেখাই। এই যে এখানে লিখছে যে পটাশিয়াম প্লাস এবং সালফেট 2 মাইনাস আয়নগুলো দর্শক আয়ন হিসেবে কাজ করে। দেখছো, তারা লিখে দিছে এটা। এই যে আমাদের এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 থেকেই পটাশিয়াম পাওয়া যাচ্ছে, পটাশিয়ামটা প্লাস হবে শুধু। পটাশিয়ামটা যদি প্লাস হয় তাহলে এই যে ম্যাঙ্গানেট আয়ন বাকি থাকবে MnO4। কথা বুঝছো? গত ক্লাসে তো বলতে ভুলে গেছিলাম বা একটু ভুল ছিল বলাতে। এই যে MnO4 এটা পারম্যাঙ্গানেট আয়ন। এবার বলো, কোনো প্রশ্ন আছে এবার? ওকে, থ্যাংক ইউ। একটু স্পিকার মিউট রেখো, কষ্ট করে চাপ দিয়ে রেখো। তো এবার চলো আমরা নেক্সটে যাচ্ছি। তো আমি তোমাদেরকে আরেকটু বিষয়ে শিখাই ক্লিয়ারভাবে। আমরা এতটুকু শেখার পর আমরা এখন শিখব আমাদের অক্সিজেনের ব্যাপার স্যাপার। আমরা যখন MnO4 নিয়ে কাজ করতেছি, দেখো আমরা যখন এই MnO4 নিয়ে কাজ করতেছি, এর মধ্যে অক্সিজেন আছে কয়টা বলো তো? এখানে অক্সিজেন আছে কয়টা? 4টি। বুঝতে পারছো যা বললাম? একটু কথা বললো প্লিজ। আচ্ছা, আমাদের জারণ বিজারণ বিক্রিয়ার মধ্যে, জারণ বিক্রিয়া হোক বা বিজারণ বিক্রিয়া হোক, যেখানেই হোক অক্সিজেন থাকবে যেই কয়টি, ঠিক তত মোল পানি উৎপন্ন হবে। অর্থাৎ এটা খুবই ইম্পর্টেন্ট লাইন, মনে রাখবা। জারণ বিক্রিয়ার মধ্যেও যা, বিজারণ বিক্রিয়ার মধ্যেও তা, একই নিয়ম। আমাদের যদি জারণ অথবা বিজারণ কোনো একটা বিক্রিয়াতে অক্সিজেন পাওয়া যায়, আর অক্সিজেনের পরমাণু সংখ্যা যদি পাওয়া যায় 2, 3, 4, 5, তো যতগুলো অক্সিজেন থাকবে বিক্রিয়ার ডান পাশে ঠিক তত মোল পানি উৎপন্ন হবে। এটা আমাদের একটা বেসিক নিয়ম, জারণ বিজারণের সূত্র, এটা একটা মনে রাখবা। আমাদের যতগুলো অক্সিজেন পরমাণু থাকবে ঠিক তত মোল পানি উৎপন্ন হবে, তত মোল। আমাদের এখানে অক্সিজেন ছিল 4টি, তো পানি উৎপন্ন হয়েছে 4 মোল, এই জন্য H2O সামনে একটা 4 দিয়ে গুণ করলাম, 4 মোল। এটা আমাদের বেসিক নিয়ম। কথা কি বুঝতে পারছো? মনে থাকবে? আর যদি আমাদের 5টা হইতো তাহলে 5 মোল হইতো, মানে অক্সিজেন যতগুলোই থাকবে ডান পাশে তত মোল পানি উৎপন্ন হবে, বা লিখে দিব, ব্যাস। আচ্ছা, এবার খেয়াল রাখো, আমাদের এই জায়গার মধ্যে আরেকটা বেসিক জিনিস আছে। তো এখানে ক্লাসে তো আসো ইভা আর হচ্ছে শেখ সিয়াম, তোমরা একটু রেসপন্স করে আমাকে জানাও বুঝতেছো কিনা। তো এই জায়গার মধ্যে একটা বেসিক জিনিস হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এখানে নেগেটিভ চার্জ আছে। একটু ওয়েট করো। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি আছে, নেগেটিভ চার্জ আছে। তো আমাদের নেগেটিভ চার্জ এখানে আছে, বুঝতে পারছি। এখানে অক্সিজেন আছে কয়টা? 4টা। আচ্ছা, এখন আমাদের এখানে যদি পুরো জিনিসটার সাথে চিন্তা করি তাহলে কীরকম হবে আমরা একটু খেয়াল করি। আমাদের নেগেটিভ চার্জ থাকা মানে অতিরিক্ত ইলেকট্রন আছে। নেগেটিভ চার্জ থাকা মানে কি, অতিরিক্ত ইলেকট্রন আছে। তো এইখানে আমার যে কাজটা করতে হবে, বিক্রিয়ার বাম পাশে ইলেকট্রন সংখ্যা আরও যোগ করতে হবে। কেন যোগ করব? আমরা কিন্তু ওই যে আয়রন 2+ থেকে আয়রন 3+ হওয়া শিখেছিলাম, তোমাদের গত ক্লাসে দেখাইছিলাম যে আয়রন 2+ থেকে আয়রন 3+ হয়েছিল একটা ইলেকট্রন ত্যাগ করার ফলে। কথাটা মনে আছে কিনা আমাকে জানাও।
আয়রন 2+ ছিল, Fe সালফেট ছিল, ওই যে এই যে Fe সালফেট ছিল, Fe সালফেট থেকে Fe2SO4 মানে Fe3+ হয়েছে। Fe2+ থেকে Fe3+ কেমনে হয়? একটা ইলেকট্রন ত্যাগ করার ফলেই তো হয়। তার মানে এটা একটা জারণ অর্ধবিক্রিয়া। কথা কি বুঝতে পারছো? গত ক্লাসে পড়াইছিলাম ভেঙে ভেঙে, আজকে একটু দেখাচ্ছি সমাধান দেখে। মনে পড়তেছে? আমাকে একটু জানাও। আচ্ছা, এবার তাহলে দেখো আমাদের দুইটা বিক্রিয়া ছিল, একটা ছিল আয়রন সালফেট, আরেকটা ছিল পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তো আয়রন সালফেট থেকে আয়রনটা পাওয়া গেছি জারণ বিক্রিয়া, তাহলে অবশ্যই পরবর্তী যে যৌগটা হবে অবশ্যই বিজারণ বিক্রিয়াটা হবে ওই যৌগের জন্য। পটাশিয়াম বাদ দিলে কি হয়? ম্যাঙ্গানেট আয়ন। তাহলে ম্যাঙ্গানেট আয়নের কি ঘটছে? বিজারণ ঘটেছে। আমরা কিন্তু দুইটা বিক্রিয়া দেখছিলাম, একটা ছিল প্রথম পাত্রে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর যৌগ, পরবর্তী পাত্রে কি ছিল? আয়রন সালফেটের দ্রবণ। তো এই দুটো দ্রবণ মিশ্রণের ফলে তো জারণ বিজারণ বিক্রিয়া ঘটবে। তো আমি দেখতেই পেলাম যে আয়রনের ঘটছে জারণ, তাহলে অবশ্যই এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ম্যাঙ্গানেট আয়নের বিজারণ ঘটবে। এটা আমাদের নিয়ম হবে, কারণ এক জায়গায় জারণ ঘটলে পরেরটাতে বিজারণ ঘটে। যদি আমার এইখানে বিজারণ ঘটতো তাহলে অবশ্যই এখানে জারণ ঘটতো। কথাটি বুঝছো না? একটা যদি পেয়ে গেছি পরবর্তীতে কি হবে এটা আমি এমনি বলতে পারবো। এটা জারণ হইলে এটা হবে বিজারণ, আর এটা জারণ হইলে এটা হবে বিজারণ। কথা কি বুঝছো? আমাকে একটু জানাও, কথা বইলো। আচ্ছা, এখন দেখো আমাদের এখানে জারণ হইল আয়রন, জারণ হয়ে গেছে। এখন বিজারণ অবশ্যই কি হবে? ওই যে পটাশিয়াম বাদ দিলে, দর্শকান বাদ দিলে পারম্যাঙ্গানেট আয়ন। এখন তোমাদেরকে আমি এই সমাধান থেকে একটু বুঝাই দিতেছি, খেয়াল রাখবা। আমি বলছিলাম যে যতগুলো অক্সিজেন পরমাণু থাকবে ডান পাশে তত মোল পানি উৎপন্ন হবে, লিখছি, এটা বুঝছো। এরপরে আমাদের যেহেতু এই লাইনটার নাম হচ্ছে বিজারণ অর্ধবিক্রিয়া, এই জন্য এই জায়গায় ইলেকট্রন যোগ করতে হবে। আগের লাইনে ইলেকট্রন বিয়োগ করছিলাম কেন? আয়রন 2+ থেকে একটা ইলেকট্রন চলে গেলেই আয়রন 3+ হয়, একটা জারণ বিক্রিয়া ছিল। যেহেতু 2 নাম্বার লাইনটা একটা বিজারণ বিক্রিয়া, এই জন্য একটা ইলেকট্রন আমার এখানে ইলেকট্রন গ্রহণ করাতে হবে। তো ইলেকট্রন আমি কয়টা গ্রহণ করাবো? খেয়াল রাখবা, এখানে অক্সিজেনের ক্ষেত্রেই মাইনাস হয়। আমরা জানি অক্সিজেন 2- আয়ন তৈরি করে। তোমরা কি এটা জানো? অক্সিজেন পরমাণু, সিঙ্গেল পরমাণু 2- আয়ন তৈরি করে। কথা কি বুঝছো? অক্সিজেন 2- আয়ন তৈরি করে, পড়ছি না আমরা সবাই? অক্সিজেন সবসময় কি করে? 2- আয়ন তৈরি করে, মানে অক্সিজেনের ইয়া হয় কি মাইনাস, জারণ সংখ্যা মাইনাস হয়। কথা কি বুঝছো যা বললাম? কথা বইলো। জি স্যার। আচ্ছা, এখন কথা হচ্ছে গিয়ে আমাদের এখানে অক্সিজেন আছে কয়টা? 4টা। তো এখানে 4টা অক্সিজেন এর জন্য আমরা 4টা ইলেকট্রন নিয়ে আসব, এবং অতিরিক্ত একটা ইলেকট্রন বেশি, এই জন্য এইটা মিলানোর জন্যই আমি 5টা ইলেকট্রন যুক্ত করতেছি। কথাটা খেয়াল রাখবা, আমাদের এই 4টা অক্সিজেনের জন্য 4টা ইলেকট্রন, আর অতিরিক্ত আরেকটা মাইনাসের জন্য আরেকটা ইলেকট্রন, মোট 5টা ইলেকট্রন। এই জন্য এখানে 5 ইলেকট্রন যোগ করা হয়েছে। এখানে 5 ইলেকট্রন কেন যোগ করলো? হ্যাঁ বলো। স্যার এখানে যদি 2- হইতো তাহলে কি 6 ইলেকট্রন হইতো? হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। যদি 2- হইতো তাহলে 6 ইলেকট্রন হইতো। মানে অক্সিজেনের সংখ্যা আর এই সংখ্যা যোগ করলে যতগুলো সংখ্যা হয় সেই সংখ্যা ইলেকট্রন যোগ বোঝাবে। 2- হইলে 6 ইলেকট্রন হইতো। ইলেকট্রন সংখ্যা কয়টা হবে সেইখানে অক্সিজেনের পরিমাণ আর ওই মাইনাসের পরিমাণ দেখে হিসাব করতে হবে। কথা বুঝছো এবার? জি স্যার। আচ্ছা, এতটুকু কমপ্লিট। এবার আমাকে জানাও এইবার বুঝতে পারছো কিনা। এই লাইনটা সবচেয়ে ইফেক্টিভ ছিল, এই লাইনটা বুঝতে অনেক সমস্যা হয় যে কেন 5টা লেখা হয়েছে এখানে। বুঝছো? এইভাবে কথা বলো। বুঝছি। আচ্ছা, এবার খেয়াল রেখো কথাটা কি বলতেছি। কথাটা হচ্ছে গিয়ে আমাদের এখানে MnO4- থেকে Mn2+ তৈরি হইল। কেমনে বুঝলাম? এই যে Mn সালফেট তৈরি হয়েছে ডান পাশে, এমনি এই জন্য বুঝলাম।
Mn সালফেট মানেই কিন্তু Mn2+। তোমাদের বলছিলাম না যে কোনো কিছুর উপর যদি সালফেট থাকে তাহলে সেটা 2+ হয়ে যায়। তো Mn2+ আমি এখানে পাইলাম, এখান থেকে দেখতে পেলাম। আগে ছিল কি শুধু MnO4-, সেখান থেকে হয়ে গেছে Mn2+। কথা বুঝছো? কথা বইল। আচ্ছা, এই জন্য লিখলাম যে Mn থেকে Mn2+ হয়ে যায়। আচ্ছা, এবার দেখো, এখন আমাদের ডান পাশে হাইড্রোজেনের সংখ্যা কয়টা আছে? 4 দুগুণা 8টি। তো বাম পাশে তো কোনো হাইড্রোজেন ছিল না, তো এই জন্য 8টা H+ আয়ন যোগ করা হয়েছে বাম পাশে। মনে রাখবা, যত মোল পানি তুমি ডান পাশে উৎপন্ন করাচ্ছ ঠিক ততটি হাইড্রোজেন প্লাস আয়ন যোগ করতে হবে বাম পাশে। আমি বলেছিলাম যে আমাদের যতটি অক্সিজেন থাকবে তত মোল পানি উৎপন্ন হবে। আর যত মোল পানি উৎপন্ন হয়েছে, এই ক্ষেত্রে যতগুলো হাইড্রোজেন পাবো বাম পাশে ঠিক ততগুলো H+ যোগ করে দিতে হবে সমতা করার জন্য। এখানে হাইড্রোজেন আছে 8টা, এখানেও হাইড্রোজেন আছে 8টা। সমতা করার জন্য আমি এই কাজটা করলাম, হাইড্রোজেন প্লাস আয়ন যোগ করে দিলাম, ব্যাস, তাহলে আমাদের বিজারণ অর্ধবিক্রিয়াটা কমপ্লিট হয়ে গেল। আমি কথাটা আবার বলতেছি, আমাদের বিক্রিয়ায় জারণ বিক্রিয়া হোক বা বিজারণ বিক্রিয়া হোক, যেখানেই হোক, অক্সিজেন যতগুলো পাওয়া যাবে ডান পাশে তত মোল পানি লিখতে হবে। আর তত মোল পানি লেখার ফলে যতগুলো H তৈরি হয়েছে, মানে হাইড্রোজেন তৈরি হয়েছে, বাম পাশে ঠিক ততটি H+ আয়ন যোগ করতে হবে। এই বিষয়টা প্রতিটা জারণ বিজারণের সেম কাহিনী। আমরা পরবর্তী প্রশ্ন দেখলে আমরা ইজিলি বুঝবো। জাস্ট একটা দিয়ে ব্যাখ্যা দিয়ে বোঝাচ্ছে, বাকিগুলো তো দেখবে অটোমেটিক মিলে যাচ্ছে। দেখো কথাটা বুঝতে পারলা কিনা সবাই, আমি যা যা বললাম? আমাকে জানাইও, নৌশিন, ইভা, আমাকে একটু জানাইও। কথা কি বুঝছো? যে চেইন কথাটা বললাম, যে সূত্রের কথাটা বললাম, কথাটা কি বুঝতে পারছো কিনা আমাকে একটু বইলো। আমি তোমাদের রেসপন্স পাচ্ছি না। হ্যাঁ বলো। জি স্যার, এতটুকু। মানে এতটুকু লাইন বুঝছো? এনে কোনো সমস্যা নেই? আচ্ছা স্যার, উপরে যে লেখা আছে তো FeSO4 ও পটাশিয়াম পারম্যাঙ্গানেটে অক্সিজেন এর অম্লীয় মাধ্যমে ট্রাইটেশনের জারণ বিজারণ বিক্রিয়া, এটা কিভাবে বুঝলাম? আচ্ছা, এটা সাজাইছে আর কি। আমাদের কিছু কিছু জিনিস সাজায় লিখতে হয়। আমাদের জারণ বিজারণ বিক্রিয়াটা আমাদের টাইট্রেশনের মাধ্যমেই হয়। টাইট্রেশন হচ্ছে ওই যে আমরা পিপেট বুটের মাধ্যমে টাইট্রেশন করছিলাম না, তোমাদের ল্যাবে করাইছিল রসায়ন। এতটুকু বুঝলাম, কিন্তু এই যে অম্লীয়টা যে বলছে, মানে এটা যে অম্লীয় হবে, এটা আমরা কিভাবে বুঝবো? এই যে আমার সালফিউরিক অ্যাসিড ছিল, এই যে অম্লীয় তো মানে অ্যাসিডীয়। আমাদের তো বিক্রিয়ার মধ্যে দেওয়াই আছে, আমাদের সব সময় জারণ বিজারণ বিক্রিয়া অম্লীয় মাধ্যমেই করা হয় বা করতে হয়। আর বিক্রিয়া দেওয়া আছে H2SO4, অ্যাসিডীয় মানে অম্লই তো মানে অ্যাসিডীয়। আর এই বিক্রিয়াটা অম্লীয় মাধ্যম ছাড়া হবে না। তো HCl-টাও অম্লীয়, H2SO4 অম্লীয় মাধ্যমে আমাদের এগুলো করতে হবে সবসময়। এবার বুঝতে পারছো? জি স্যার। ওকে, তো এবার দেখো আমরা জারণ অর্ধবিক্রিয়া লাইনটাও পেয়ে গেছি এবং কি বিজারণ অর্ধবিক্রিয়া লাইনটাও পেয়ে গেছি। এখন এই দুটো আমাদের যোগ করতে হবে। তো যোগ করার নিয়মটা কীরকম? ইলেকট্রনটা সমতা করাইতে হবে। দেখো আমাদের এই জায়গায় ইলেকট্রন আছে একটা, এখানে ইলেকট্রন আছে 5টা, তো সমতা তো হইল না। এখন আমি সমতা করি। তো এখানে কেমনে সমতা করা যাবে? তো এখানে তারা যেভাবে করছে আর কি, যে এই দুইটা বিক্রিয়া দিছে, মনে রাখবা সবসময় জারণ বিক্রিয়াকে 1 নং দিয়ে কাজ করবা আর বিজারণ বিক্রিয়াকে 2 নং দিয়ে কাজ করবা। তো লিখতেছে যে 1 নং সমীকরণকে 10 দিয়ে গুণ করব এবং 2 নংকে আমরা 2 দিয়ে গুণ করব, তাহলে আমরা এই ইলেকট্রন সংখ্যাটা সমান পাবো। তারপরই যোগ করলে ইলেকট্রনগুলো কেটে যাবে, তারপরে আমরা কি করব, জারণ বিজারণ বিক্রিয়াটা সমতা করে ফেলবো। মানে যোগ করব, জারণ আর বিজারণ বিক্রিয়াটা যোগ করা মানে জারণ বিজারণ বিক্রিয়া তৈরি করা। কথা কি বুঝছো যা বলছি? জি স্যার।
আচ্ছা, তো আমরা এখন ইয়া করলাম। স্যার। তো আমি দেখো গুণ করলাম, তো আমি যদি 1 নংকে 10 দিয়ে গুণ করি তাহলে হবে 10 Fe প্লাস 10 Fe প্লাস মাইনাস 10 ইলেকট্রন আর হচ্ছে 10 Fe3 প্লাস। আর 2 নংকে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে কি হবে 2 MnO4 মাইনাস আয়ন, এবং 5 দুগুণা 10টা প্লাস আয়ন হবে কারণ এখানে প্লাস আছে, আর এখানে 8 দুগুণা 16 H প্লাস, আর এখানে হচ্ছে গিয়ে 2 Mn2 প্লাস, আর এখানে 4 দুগুণা 8 H2O। এইবার আমরা যোগ করব। দেখো যোগ করলে আমাদের এই যে প্লাস 10টা ইলেকট্রন মাইনাস 10টা ইলেকট্রন ঘ্যাচাং ঘ্যাচাং কাটাকাটি, তো যদি আমি কাটাকাটি করে দিই তাহলে বাম পাশে আমরা কি বাকি থাকে, বাম পাশে যা বাকি থাকে তা লিখে দিব। বাম পাশে 10 Fe2 প্লাস থাকে, বাম পাশে এগুলো সব যোগ করে বাম পাশে লিখবো, ডান পাশে এগুলো সব যোগ করে ডান পাশে লিখবো, তীর চিহ্ন যা আছে তাই থাকবে। কথা বুঝছো? কথা বললো। আচ্ছা, এবার বাম পাশটা আমরা লিখতেছি। তো 10 Fe2 প্লাস প্লাস দিয়ে লিখলাম 2 MnO4 মাইনাস, যে প্লাস দিয়ে লিখলাম 2 MnO4 মাইনাস, আবার প্লাস দিয়ে লিখলাম, এখানে বাকি আছে শুধু 16টা H প্লাস, তো 16টা H প্লাস লিখে দিলাম। তারপরে এই যে তীর চিহ্নটা দিয়ে দিলাম এখানে। বুঝছো এতটুকু? তারপরে আমি ডান পাশে লিখে দিলাম, ডান পাশে কি ছিল, এই যে 10 Fe3 প্লাস লিখে দিলাম, আর প্লাস 2 Mn2 প্লাস লিখে দিলাম, আর কি 8 H2 লিখে দিলাম, শেষ। যোগ করছি। তো উত্তরটা এখানেই শেষ হইলে পারতো, কিন্তু এখনও উত্তর শেষ হয়নি। এখানে উত্তরটা শেষ হয়, জারণ বিচরণ বিক্রিয়ার সমতাকৃত রূপ এখানেই কমপ্লিট। কিন্তু কথা হচ্ছে এখানে সমতার কিছু অংশ বাকি আছে, আবার হচ্ছে গিয়া ওই যে দর্শক আয়নগুলো আমাদের যোগ করতে হবে। জারণ বিজারণ বিক্রিয়ায় কখনো এরকম প্লাস আয়ন মাইনাস আয়ন প্লাস আয়ন এরকম আকারে রাখা যাবে না, যৌগ আকারে রাখতে হবে। যৌগ মানে কোনো প্লাস মাইনাস আয়নে থাকতে পারবে না। জারণ বিজারণের উত্তরে কখনোই প্লাস মাইনাস আয়নে থাকা যাবে না, তাহলে কাইটা দিব। সুন্দরভাবে যৌগ দিয়ে তোমাকে লিখতে হবে এবং সমতাও থাকতে হবে। কথা কি বুঝতে পারতেছো? আচ্ছা, এবার আমাদের কাজ হচ্ছে দর্শক আয়ন যোগ করব। তো লিখব যে দর্শক আয়নের উপস্থিতিতে বিক্রিয়াটি হবে। এখন প্রতিটা জায়গায় দর্শক আয়ন যোগ করতে হবে। এখন দর্শক আয়নগুলো জানি কোনগুলো ছিল, মনে আছে? পটাশিয়াম প্লাস আর কি সালফেট মাইনাস, পড়াইছিলাম না? তারা বলছিল কিন্তু দর্শক আয়ন কি ছিল, পটাশিয়াম প্লাস আর সালফেট মাইনাস। এখন দেখো এখানে Fe2 প্লাস, এখানে আমি কোন আয়নটা যোগ করব, পটাশিয়াম না সালফেট? এটার সাথে কথা বইলো। ভেরি গুড, সালফেট। আমি একটু তাহলে হাতে কলমে দেখাইতেছি। হ্যাঁ, তো দেখো আমাদের এখানে 10-এর মতো 10 থাকবে, 10-এর মতো 10 লিখলাম। তো আয়রন প্লাস লিখা যাবে না। আচ্ছা, আমি একটু করি, প্রথমে লিখে আয়রনের মতো আয়রন লিখতেছি Fe। তো আয়রনের সাথে আমার যে আয়নটা যুক্ত হবে দর্শক আয়ন, সেটা সালফেট হবে। তো হয়ে গেল আয়রনের আয়ন থেকে আয়রনের যোগ লেখা, শেষ। এরপর প্লাসের মতো প্লাস, 2 এর মতো 2। আচ্ছা, এখানে ম্যাঙ্গানেট আয়নের সাথে কোন আয়ন যুক্ত হবে, সালফেট নাকি পটাশিয়াম? দর্শক আয়নটা কোনটা যুক্ত হবে? ভেরি গুড, পটাশিয়াম। কারণ আমরা জানি ম্যাঙ্গানেটের মধ্যে পটাশিয়াম ছিলই দর্শক আয়ন। তো পটাশিয়াম যোগ করে MnO4 লিখে দিলাম। ইভা বুঝতে পারতেছো না? আমাকে জানাও। ইভা কথা বলো, তুমি তো চুপচাপ। আচ্ছা, এখন একটু ওয়েট। এখন এই যে এইচ এর সাথে কি আমি কে যোগ করব নাকি সালফেট যোগ করব? এইচ এর সাথে সালফেট। তাহলে আমার কি হবে H2SO4। আমরা জানি এইচ এর সাথে সালফেট যোগ করলে H সালফেট হয় না, H2SO4 হয়। এরকম যোগ পাওয়া যায়, বুঝতে পারছো? এই H প্লাসের সাথে যদি সালফেট যোগ করি H2SO4 তৈরি হয়। বুঝতে পারছেন কথাটা? হ্যাঁ। স্যার 16 কোথায় গেল? আচ্ছা, ভেরি গুড। এই তো 16 কোথায় গেল? আচ্ছা, যে 16 যদি করতে চাই তাহলে এখানে 16 লেখা যাবে না। তো এখানে কি লিখতে হবে? 16 লিখলে তো হাইড্রোজেন 32টা হয়ে যাবে।
তাহলে এখানে 16কে 2 দিয়ে ভাগ করো, কত হবে? 16কে 2 দিয়ে ভাগ করলে হবে 8। 8 লিখতে হবে, কথা বুঝছো? যাতে 8 দুগুণা 16 পাওয়া যায়। বুঝছো এবার? জি স্যার। এটা মনে রাখতে হবে। হ্যাঁ, আমরা এমনভাবে লিখবো যাতে আমাদের সমতাটাও হয়ে যায়। আচ্ছা, তাহলে এবার আমরা যাই ডান পাশে, এভাবে দিয়ে 10 এর মতো 10 লিখবো। এখানে দেখো Fe3+ কিন্তু, তো Fe3+ হলে জানি কীরকম হয়? এরকম হয়, যেরকম Fe2SO4 3। ওকে, তো আমি কি লিখবো? যে এখানে Fe2 তারপর হচ্ছে গিয়ে ব্র্যাকেটে SO4 3। সালফেট হচ্ছে দর্শক আয়ন, এই জায়গায় বুঝতেছে SO4 3। এতটুকু বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এরপরে আমাদের 2 এর মতো 2। হ্যাঁ বলো। Fe2 এর আগে তো 10 আছে, তার মানে আয়রন তো 20টা। ও সরি, এই তো বুঝতে পারছো, তার মানে আমি আয়রন 20 লিখে ফেলছি, তাই না? তার মানে এটা কত হবে এখানে? 5। এই তো, এক্সিলেন্ট, বুঝতে পারছো, আমার খেয়াল ছিল না। হ্যাঁ বলো। সালফিউরিক অ্যাসিড এখানে 3 আর 5, 3 5 15। কোনটা? এই যে সালফিউর, এই যে SO4 আছে না? এই যেটা, এটা? না স্যার, Fe2 হ্যাঁ। SO4 এর জায়গায় 3। হুম। আচ্ছা, এটা ঠিক আছে বলি, এটা ঠিক আছে। আচ্ছা বলি, সমতাটা পরে করবো, আপাতত এই বাকিটা মিলাই দিই। সমতাটা পরে করবো, সমতাটা পরে করবো। পুরো যোগ লিখে দাও, তারপর সমতা করতেছে, কথা বুঝছো? আগে লিখে শেষ করি, বাকিটা সমতা আমি দেখা দিচ্ছি কেমন কেমন করতে হবে, একটু ওয়েট করো। তো এখন আমি লিখি যে 2 এর মতো 2 MnSO4 নাকি? হ্যাঁ, MnSO4 লিখবো, কারণ কি Mn এর সাথে SO4 যুক্ত হবে, সালফেট SO4। শেষ, বুঝতে পারছো? আর হচ্ছে কি এই এইটুকু পানি যা আছে তাই, এইটুকু পানি কোনো চেঞ্জ নাই, যা আছে তাই। বুঝছো এতটুকু? কথা বলো। ওকে, হ্যাঁ, এবার কিছু বলবা? ওকে, থ্যাংক ইউ। তো এবার আমরা একটু চেক করবো যে আমাদের এখানে সবকিছু ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, সমতাটা হয় কিনা আমরা চেক করে দেখি, সমতাটা মিলে কি না। আচ্ছা, এবার একটু আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা একটু খেয়াল রাখো, সমতা দিকে তাকালেই হবে। প্রথমে আয়রনের সমতা করো। আয়রন আছে 10টা, আর কোনো আয়রন নাই। দেখি এখানে কয়টা আছে, কয়টা আছে আয়রন? 10টা আছে না? 5 গুণ 10 মিলছে, আয়রন সমতা হয়েছে। বুঝছো? কথা বলো। আচ্ছা, ভাই একটু কুকুর বেশি হইচই করতেছে। আচ্ছা, এবার দেখি পরে মিলাই কি। পটাশিয়াম, আচ্ছা সালফেটটা অনেক আছে, তো আমি দেখি সালফেটটা, দেখি কয়টা সালফেটে মিলাই। সালফেট আছে 10টা, আর এখানে কয়টা আছে? 8টা। তাহলে কত হলো? 18টা। বাম পাশে সালফেট আছে 18টি। বুঝছো? কথা কও। এবার ডান পাশে যাও, ডান পাশে সালফেট আছে কয়টি? সালফেট আছে এখানে 3টি, কিন্তু এই জায়গায় আবার 5 আছে। তাহলে 3 এ 5 এ 15 গুণ করতে হবে, কিন্তু 3 5 15, আর হচ্ছে এখানে আছে 2টা। 15 আর 2টা কতটা হইল? 17টা। আচ্ছা, 17টা আছে, কথা বুঝছো? লাগবে 18টা, আছে 17টা ডান পাশে। ইভা আর হচ্ছে নৌসিন, দেখো তো আমি কেমনে বুঝাইলাম। 3 আর 5 গুণ করবা সালফেট। হ্যাঁ বলো। বুঝতে পারছি। ওকে, তাহলে আমাদের একটা কম আছে ডান পাশে, তাহলে আমি কি করব? ডান পাশে একটা সালফেট নিয়ে আসি।
মনে মনে ডান পাশে একটা সালফেট আলাদা জায়গায় লিখলাম সালফেট, তাহলে এই 17টা আর একটা যোগ হয়ে 18টা হয়ে গেল, হয়েছে। তার মানে কমপ্লিট, আমার সালফেট কমপ্লিট, সালফেট সমতা হয়ে গেছে। এবার বুঝছো, কথা বলো, সালফেট কমপ্লিট। এবার আমি বাকিটা দেখব। জি আচ্ছা এবার দেখো যে আমার পটাশিয়াম, এখানে পটাশিয়াম আছে সিরিয়ালে, পটাশিয়াম আছে 2টা এখানে, আর এখানে নাই। ডান পাশে পটাশিয়াম আছে কয়টা? একটাও নাই। তাহলে আমরা পটাশিয়াম নিয়ে আসি, পটাশিয়াম 2টা নিয়ে আসবো। কে নিয়ে আসবো? কে তো থাকতে পারে না, K2 নিয়ে আসি, K2 নিয়ে আসি। আচ্ছা, সালফেট আর পটাশিয়াম বাম পাশে রেখে দিলাম, তাহলে আমাদের সমতা হয়ে গেল। এখানে কিছু একটা কাজ করতে হবে, পরে বুঝাবো, আপাতত এটা আলাদা করে লিখছি তোমাদের একটু বোঝানোর জন্য। কথা বুঝছো? এতটুকু বুঝছো? জি স্যার। তাহলে আমার এটাও কমপ্লিট, এটাও কি হয়ে গেল, সমতা হয়ে গেছে, পটাশিয়াম শেষ। আচ্ছা এবার দেখি ম্যাগনেশিয়াম, ম্যাগনেশিয়াম কয়টা আছে? ম্যাগনেশিয়াম আছে এখানে 2টা, আর এদিকে কয়টা আছে? এদিকে 2টা আছে, তার মানে ম্যাগনেশিয়াম কমপ্লিট। আচ্ছা এবার দেখি অক্সিজেন কয়টা আছে? অক্সিজেন আছে 4 দুগুণা 8, আর এখানে আছে 4 দশে 40, 48, 48, আর এখানে আছে 4টা 32, কত হয়? আটচল্লিশ যোগ 32, 80টা। এখানে 80টা হয়, আর এখানে হয় কয়টা? 4 3 4 12, 5 12 60, 60, আর হচ্ছে গিয়ে 4 দুগুণা 8, 68, 68 যোগ হচ্ছে গিয়ে আর 8, 76টা। তারও লাগে 4টা। অক্সিজেন লাগে কয়টা? আরও 4টা লাগে। কথা বুঝতেছো? O4। জি স্যার। আচ্ছা 4টা অক্সিজেন লাগে। তো ডান পাশে আমি 4টা অক্সিজেন দিলাম নাকি আমি কোথাও ভুল করছি? ঠিকঠাক আছে। 12, 5 12 60, ঠিক আছে। 4 দুগুণা 8 আর 8, ঠিকই তো আছে। আচ্ছা তো আমি একটু দেখি, একটু জুম করে দেখাচ্ছি। এখানে আমাদের 8 অণু পানি আছে। আচ্ছা হ্যাঁ, Fe2SO4 3, 2MnSO4, K2SO4। আচ্ছা দেখো আমাদের মনে হয় অক্সিজেনটা ঠিক আছে, আমার হয়তো হিসাবে ভুল হয়েছে। অক্সিজেনটা হিসাব ঠিকই আছে। তো দেখো এই যে K2 আর SO4 এই দুইটা যদি আমি যোগ করি তাহলে আমাদের একটা যৌগ তৈরি হয়, K2SO4 যৌগ তৈরি হয়। খেয়াল করি বা K2SO4 যৌগ তৈরি হয়। আর অক্সিজেনের ইয়েটা মিল আছে, আমার হয়তো খেয়াল ছিল না। তো বাম পাশে আমার K2SO4 যোগ করতে হবে যৌগটা, তাহলেই সমতা হয়ে যাবে। মানে যেগুলো বাকি ছিল সেগুলো যোগ করলে যে যৌগ তৈরি হয় সেই যৌগটা আমি লিখে দেবো ডান পাশে। এই হচ্ছে সমতাকৃত রূপ। দেখো আমি এখন লাস্ট লাইনটা বলে দিচ্ছি, তাহলে আমাদের বিক্রিয়া কমপ্লিট। 10 মোল আয়রন সালফেট, তারপর হচ্ছে 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট, 8 মোল সালফিক অ্যাসিড, তারপর এখানে 5 মোল এটা, 2 মোল এটা, আর K2SO4 যোগ করছি নতুনভাবে, কারণ বাম পাশে এগুলো ছিল বেশি, ডান পাশে কম ছিল এই জন্য। আর 8 অণু H2SO4, H2 তো H2O পানি আগে থেকে ছিল। তো লিখে দিব যে পটাশিয়াম সালফেট আয়ন 10 গ্রাম যোগ করে পাই। তো এইটাই হচ্ছে আমার উত্তরটা। আমাদের 10 গ্রাম যোগ করার পর সমতাকৃত রূপে হচ্ছে এইটা। এই ছিল জারণ বিজনের মেইন অংশ।